আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। গত পর্ব পর্যন্ত আমরা যে কাজগুলো করেছিলাম, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করেছিলাম, প্লাগইনস ইনস্টল করেছিলাম এবং আরও অন্যান্য কাজ করেছিলাম, এই টোটাল বিষয়টা আগেই বলেছিলাম যে আমরা কাজ শেষে সার্ভারে আপলোড করব। তো এই পর্ব হচ্ছে আমরা মূলত যে আমাদের এই পর্যন্ত যে কাজ হয়েছে এই কাজগুলো সরাসরি সার্ভারে আপলোড করব। তো চলুন তাহলে দেখে নেই যে কিভাবে একটি লোকাল পিসির সমস্ত ডেটা সহকারে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সার্ভারে আপলোড করতে হয় বা মাইগ্রেট করতে হয়। তো ভিডিও শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ এপিসোড মিস না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে আমরা যে পর্যন্ত কাজ করেছি সম্পূর্ণ কাজটি আমরা এই ওয়েবসাইটটি যে আমরা তৈরি করেছিলাম এই পর্যন্ত, এই ওয়েবসাইটটির যে পর্যন্ত আমরা কাজ করছি এই অবস্থায় হুবহু এই অবস্থায় আমরা সম্পূর্ণ কাজটি সার্ভারে আপলোড করব। তো সার্ভারে আপলোড করার জন্য আমাদের দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। একটা হচ্ছে cPanel থেকে সরাসরি ফাইল এবং ডাটাবেস আপলোড করা যেতে পারে, আর একটা হচ্ছে আমরা প্লাগইনসের মাধ্যমে, ডুপ্লিকেটর নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসের মাধ্যমে আপলোড করতে পারি। তো এই ডুপ্লিকেটরের মাধ্যমে কিভাবে আপলোড করা যেতে পারে এই বিষয়কে একটি স্বয়ংসম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, যেটির ইউআরএল ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। এটি থেকে দেখে আপনি ওইভাবে আপলোড করতে পারেন। আর এখানে আমি মূলত হচ্ছে সরাসরি ফাইল এবং ডেটাবেস দিয়ে কীভাবে আপলোড করতে হয় এই প্রসেসটা দেখাবো। তো চলুন আমরা শুরু করে দিই। প্রসেসটার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের cPanel লগ ইন করতে হবে। তো আমরা এখানে cPanel ইউজার নেম দিলাম এবং এখানে আমরা পাসওয়ার্ড দিলাম। এবং এই cPanelটা কীভাবে পাবেন সেটা আমরা আগেই বলেছি, যে যেখান থেকে আপনি হোস্টিং কিনবেন সেখান থেকে আপনি cPanel এর ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি পাবেন। তো cPanel লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসলে এইদিকে দেখতে পাবো ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, ফাইল ম্যানেজার। এটা যদি আমরা না পাই খুঁজে, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি সার্চ বাটনে FILE ফাইল লিখি তাহলে দেখুন ফাইল ম্যানেজার চলে আসছে। এখান থেকে আপনি যেতে পারেন, এখান থেকে আপনি যেতে পারেন, যেখান থেকে খুশি সেখান থেকে আপনি জাস্ট ফাইল ম্যানেজারে প্রেস করবেন। ফাইল ম্যানেজারে প্রেস করলে স্বাভাবিকভাবে এটা নিউ ট্যাবে অন হয়ে যায়। বেশিরভাগ cPanel এই কাজটি হয় যে নিউ ট্যাবে ফাইল ম্যানেজার অন হয়ে যাবে। এবার এই ফাইল ম্যানেজার ট্যাবটি অন হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে সম্পূর্ণ ফাইল আপলোড করতে হবে, অর্থাৎ এই যে এই সাইটের যত ফাইল আছে সেই ফাইলগুলো আপলোড করতে হবে। তো আমাদের ফাইলগুলো কোথায় ছিল? আমাদের ফাইলগুলো ছিল হচ্ছে আমাদের htdocs ফোল্ডারের মধ্যে WP নামে একটা ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম, এইখানে ছিল। তো WP ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস যে ইনস্টল দিয়েছিলাম, এই WP ফোল্ডারটা সম্পূর্ণটা Ctrl+A দিয়ে সিলেক্ট অল করে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে জিপ করে ফেলবো। যে কোনোভাবে আপনারা জিপ করতে পারেন। এখান থেকে আমি এইভাবে জিপ করি। তো এটাকে আমি জিপ করে ফেললাম। তো জিপ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা WP অ্যাডমিন নামে একটা ফোল্ডারের মধ্যে জিপ হয়েছে। এখান থেকে চাইলে এই ফোল্ডারের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আসলে এই ফোল্ডারের নামটা আমরা চেঞ্জ করে ঠিক এইটুকু দিই, wp.zip, এই নামে আমরা জিপ করে ফেললাম। এখন এই জিপ ফোল্ডারটাকে আমাদের cPanel এর যে ফাইল ম্যানেজার আছে সেখানে আপলোড করে দিতে হবে। এখন এই ফাইল ম্যানেজারের মধ্যে কোথায় আপলোড করতে হবে? চলে যেতে হবে পাবলিক HTML এর মধ্যে। এইরকম ভিউ যদি আসে তাহলে সরাসরি কোথায় যেতে হবে? পাবলিক HTML এর মধ্যে যেতে হবে। আর যদি না আসে সেটাকে আপনাকে অবশ্যই খুঁজে পাবলিক HTML এর মধ্যে যেতে হবে। এখন দেখুন দিস ডিরেক্টরি ইজ এমটি, অর্থাৎ এখানে কিছুই নাই। যেহেতু কিছুই নাই সেহেতু এখান থেকে আমাদেরকে আপলোড করতে হবে। তাহলে আমরা আপলোড বাটনে প্রেস করি। আপলোড বাটনে প্রেস করার পরে এখন আমাদের যেখানে ফাইলটা ছিল সেই ফাইলটা আমরা এখান থেকে ধরে এনে এখানে দিতে পারি, অথবা এখান থেকে সিলেক্টের মাধ্যমে ওই ফাইলটা খুঁজে দিতে পারি। এখান থেকে সিলেক্ট বাটনে প্রেস করে ফাইলটা আমরা খুঁজতে পারি, অথবা সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। তো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে না দিয়ে ফাইলটা খুঁজে বের করি। কোথায় আছে? জ্যাম্পের মধ্যে আছে, কোথায়? htdocs এর মধ্যে আছে, WP-র মধ্যে। এই যে ফাইলটি দেখুন, যেটি আমরা এইমাত্রই জিপ করলাম, এই যে ফাইলটি, সেই ফাইলটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই ফাইলটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে ওপেনে যদি প্রেস করি তাহলে ফাইলটি আপলোড শুরু হয়ে যাবে। দেখুন অলরেডি আপলোড শুরু হয়ে গেছে, এই যে এখানে 1% হয়ে গেছে। তো ফাইলটি আপলোড হতে হতে এই ফাঁকে আমাদের বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে ফেলি। কি কি কাজ আছে? তো এই ফাঁকে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে আমাদেরকে একটি ডেটাবেস তৈরি করতে হবে এবং একটি ইউজার তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা এই যে cPanel লগ ইন করেছিলাম, এখানে আমাদের নিচের দিকে যে ডেটাবেস উইজার্ড, দেখুন MySQL ডেটাবেস উইজার্ড এই নামে একটা অপশন আপনারা পাবেন। যদি এখান থেকে না পান সেই ক্ষেত্রে আপনারা এখানে সার্চ করে বের করবেন, MySQL লিখলে আপনারা ডাটাবেস MySQL উইজার্ড পাবেন। এখান থেকেও পেতে পারেন, এখান থেকেও পেতে পারেন। আমরা এখান থেকে যাই, যেহেতু আগে একবার নিচ থেকে গিয়েছিলাম, এবার এখান থেকে যাই। ডাটাবেস MySQL উইজার্ডে প্রেস করলাম। প্রেস করার পরে চলে আসলো কি? ক্রিয়েট এ ডাটাবেস। আচ্ছা, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডাটাবেসের নাম দেই হচ্ছে আমাদের কি নাম? জাস্ট WPDB। এই নাম কেন আমরা দিলাম? এখানে একটু কঠিন নাম দিবেন, সবসময় চেষ্টা করবেন এখানে একটু হিজিবিজি নাম দেওয়ার। এরকম হিজিবিজি নাম দিলে যেটা হবে, এই নামটা সহজেই কোনো হ্যাকার বা ক্র্যাকার যারা খুঁজে পাবে না বা বুঝতে পারবে না। এই জন্য একটু হিজিবিজি নাম দিয়ে এটা আপনি একটি ডাটাবেস ক্রিয়েট করবেন। এভাবে আন্ডারস্কোর দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি যা খুশি দিতে পারবেন, দিলেও হবে, না দিলেও হবে। এখন এখানে দেওয়ার পরে
নেক্সট স্টেপে প্রেস করতে হবে। নেক্সট হিসেবে প্রেস করলে এইখানে দেখুন যে ডাটাবেস তৈরি হয়ে গেছে। কি নামে ডাটাবেস তৈরি হয়েছে? এই যে এই নামে ডাটাবেস তৈরি গেছে। এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব, নিয়ে আমাদের নোটপ্যাডে রাখবো, কারণ এইগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। নোটপ্যাডে এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার বলতেছে কি স্টেপ 2 ক্রিয়েট এ ডাটাবেস ইউজার, অর্থাৎ আচ্ছা একজন ইউজার তৈরি করতে হবে। তাহলে আমরা ইউজার করি, যে কোনো একটি নাম দেই এবং তারপরে ইউজার, USR, যাই হোক এটা আমার খুশির মতো দিলাম, নাম দিলাম। এবার বলছে পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ড সব সময় আমরা জেনারেট করে দেবো। কিভাবে দেবো? জেনারেট করে দেবো। আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটরে প্রেস করলে দেখুন হিজিবিজ একটা পাসওয়ার্ড হয়ে যাবে। এটাও যদি আপনার কাছে মনে হয় সহজ, তাহলে আপনি এখান থেকে আবার প্রেস করলে আরো কঠিন হবে, আবার প্রেস করলে এই যে এরকম হবে। এবার দেখুন বেশ কঠিন একটা পাসওয়ার্ড হয়ে গেছে। এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে এই যে এখানে প্রেস করতে হবে, প্রেস করে ইউজ পাসওয়ার্ড দিলে এই পাসওয়ার্ডটি এখানে অটোমেটিক ইনপুট হয়ে যাবে। এবং এই পাসওয়ার্ডটা আমরা কপি করে রেখেছিলাম, এই পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে রাখবো। এই হচ্ছে প্রথমটা ডেটাবেস নেম, দ্বিতীয়টা হচ্ছে পাসওয়ার্ড। আমাদের আর কি দরকার? ইউজার দরকার। আচ্ছা ইউজার দরকার, তাহলে ক্রিয়েট ইউজারে আমরা এখন প্রেস করব। ক্রিয়েট ইউজারে প্রেস করার পরে আমাদের যে ডেটাবেস যে ইউজার, সেই ইউজার ক্রিয়েট হয়ে যাবে। ইউজারটা দেখুন এই যে এখানে ইউজার ক্রিয়েট হয়েছে, এই নামে ইউজার ক্রিয়েট হয়েছে। এই ইউজারটা আমরা এখান থেকে নিয়ে এইখানে রেখে দেবো। বিষয়টা হচ্ছে এইগুলো আমাদের কাজে লাগবে, এই জন্য এখানে আমরা রেখে দিচ্ছি। এখন এখানে যে কাজটা করতে হবে, অটোমেটিক প্রিভিলাইজ অপশন চলে আসছে। এই প্রিভিলাইজের সবগুলো আপনাকে টিক দিতে হবে। টিক দিয়ে হচ্ছে আপনাকে মেক চেঞ্জেস বাটনে প্রেস করতে হবে। নিচের দিকে পাবেন মেক চেঞ্জেস বাটন, এখানে আমরা প্রেস করলাম। প্রেস করার পর আশা করা যায় আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ডেটাবেস ক্রিয়েট করার কাজ, সব কাজ এখনো কমপ্লিট হয় নাই, এখন অনেক কাজ বাকি আছে। যাই হোক আমাদের ডেটাবেস, ইউজার, পাসওয়ার্ড সবকিছু আমরা পেয়ে গেলাম। আমাদের ডেটাবেস কোনটি? আমাদের এই প্রথমটি হচ্ছে ডেটাবেস, দ্বিতীয়টি হচ্ছে ইউজার, তৃতীয়টি হচ্ছে পাসওয়ার্ড। তিনটে জিনিস আমরা পেয়ে গেছি। এখন আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে ব্যাক এন্ডে। সেই কাজটি হচ্ছে এই যে আমরা ওয়েবসাইটটি করেছিলাম, এই ওয়েবসাইটের কিন্তু একটি ডাটাবেস তৈরি হয়েছে। সেই ডাটাবেসটা কোথায়? ওই ডাটাবেসটা আমাদের নিয়ে যেতে হবে। নিয়ে যেয়ে এই ডাটাবেসের মধ্যে ইম্পোর্ট করতে হবে। যে ডাটাবেসটা আমরা এইমাত্র তৈরি করলাম, এই ডাটাবেসের মধ্যে ইম্পোর্ট করতে হবে। এই যে ডাটাবেসের মধ্যে ইম্পোর্ট করতে হবে। তাহলে ওই ডাটাবেসটা আমাদের খুঁজে বের করার জন্য আমরা এখান থেকে যদি সার্চ করি যে phpMyAdmin, আচ্ছা LOCL লোকালহোস্ট, তারপরে হচ্ছে phpMyAdmin দিয়ে সার্চ করলে আমরা ওই ডাটাবেসটা বের করতে পারবো। কোথায়? phpMyAdmin, দেখুন চলে আসছে। আমরা phpMyAdmin এ চলে গেলাম। এবং phpMyAdmin এ যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের WP নামে একটা ডাটাবেস তৈরি করা ছিল। এই যে নিচের দিকে এই ডাটাবেসটা আমরা পেয়ে গেছি। তাহলে এই ডাটাবেসটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে টেবিলগুলো আছে দেখুন, আমরা এই যে PW নামে এক্সটেনশন দিয়েছিলাম, সেই এক্সটেনশনেই টেবিল তৈরি হয়েছে, বা প্রিফিক্সেই টেবিল তৈরি হয়েছে। এখান থেকে আমরা সিলেক্ট অল দেব। সিলেক্ট অল দিয়ে এই ডাটাবেসকে আমরা এবার এক্সপোর্ট করে ফেলবো। এখান থেকে কি করব? এক্সপোর্ট করব। এখান থেকে আমরা ড্রপ ডাউন সিলেক্ট করে এক্সপোর্টে প্রেস করব। এক্সপোর্টে প্রেস করব, এই যে এক্সপোর্ট সিলেক্ট করব। তো এক্সপোর্টে প্রেস করার পরে দেখতে পাচ্ছি এখানে টেমপ্লেটের নেম দেওয়া যেতে পারে, নতুন টেমপ্লেট তৈরি করা যেতে পারে, এক্সিস্টিং টেমপ্লেট থাকতে পারে। আমরা এখানে কিছুই হাত দেবো না, কোনো কিছুতেই হাত না দিয়ে জাস্ট এদিকে আমরা গো বাটনে প্রেস করব। গো বাটনে প্রেস করলে আমাদের যে ডেটাবেসটি ছিল, ডেটাবেসটি ডাউনলোড হয়ে গেল। এই যে ডেটাবেসটি ডাউনলোড হয়ে গেছে, এই ডেটাবেসটি আমাদের এবার আপলোড করতে হবে। কোথায় আপলোড করতে হবে? ডেটাবেসটি আমরা আগে নোটপ্যাডে অন করে ফেলি। কিসে অন করবো? আমাদের নোটপ্যাড প্লাস প্লাস অথবা হচ্ছে আমাদের ড্রিম ওয়েবারে অন করতে হবে। তো ড্রিম ওয়েবারে অন করতে একটু বেশি সময় লাগবে, এই জন্য আমরা এটাকে ওপেন উইথে গিয়ে, আচ্ছা দেখি ওপেন উইথ পাই কিনা। হ্যাঁ ওপেন উইথ পাচ্ছি। ওপেন উইথে গিয়ে আমরা ওয়ার্ডপ্যাড দিয়ে অন করে ফেলবো। কি দিয়ে? ওয়ার্ডপ্যাড দিয়ে এটাকে অন করে ফেললাম। অন করা ফেলার পরে এই হচ্ছে আমাদের ডেটাবেস, এই নামে ডেটাবেস চলে আসছে। এই ডেটাবেস থেকে আমরা এখান থেকে Ctrl+A দিয়ে Ctrl+C দিয়ে কপি করে সরাসরি ওখানে ইম্পোর্ট করতে পারি, অথবা ডেটাবেসটি সরাসরি ওখানে আমরা আপলোড করতে পারি। তাহলে আমরা এই ঝামেলায় যাব না, সরাসরি ডেটাবেসটা আপলোড করে ফেলবো। এই ডেটাবেসটা আপলোড করে ফেলবো। কিভাবে আপলোড করব? আপলোড করার জন্য আমাদের যে MySQL ডেটাবেসের অপশনে গিয়েছিলাম, এই অপশনের মধ্যে আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা phpMyAdmin খুঁজে বের করব। কি? phpMyAdmin, ঠিক আগের মতো আমরা নিচের দিকে গিয়ে phpMyAdmin খুঁজে বের করব। এই যে এখানে দেখুন phpMyAdmin আছে, অথবা এখানে সার্চ করে আপনারা phpMyAdmin খুঁজে বের করতে পারেন। যেহেতু আমরা এখানে পেয়ে গেছি, সেহেতু আমরা এখানে সার্চ করতে যাব না। এখান থেকে আমরা phpMyAdmin প্রেস করার পরে নিউ ট্যাবে phpMyAdmin অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আমরা ওই ডাটাবেসটি দেখতে পাবো, যে ডাটাবেসটি আমরা একটু আগে তৈরি করেছিলাম, এবং সেই ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আমরা এই যে এখানে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আমরা ইউজার নেম পাসওয়ার্ড রেখে দিয়েছিলাম। তো এই পেজটা লোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে আমরা যে ওয়েবসাইটের নাম, এখানে প্রেস করলে আমাদের যে ইউজার নেম এবং ডেটাবেস ছিল, সেই ডেটাবেস আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে এই ডেটাবেসটা আমরা তৈরি করেছিলাম। তাহলে এই ডেটাবেস আমরা এইখান থেকে প্রেস করব। মনে রাখবেন এখানে আরো একটি ডেটাবেস আছে, সেই ডেটাবেসটি আমাদের দরকার নাই, বা অন্য কাজের জন্য এই ডেটাবেস আমরা যাব না। এখানে প্রেস করে আমাদের এই ডেটাবেসটি লোড হয়ে গেল। লোড হয়ে যাওয়ার পরে উপরের দিকে আমরা যে কোনো জায়গায় খুঁজে পাবো ইম্পোর্ট। আচ্ছা এই যে ইম্পোর্ট পেয়ে গেছি, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে
এখন আমাদের ডেটাবেসটি বলতেছে যে আপনার যে ফাইল আছে সেই ফাইলটি এখান থেকে আপলোড করে দেন। আচ্ছা, এইখান থেকে ফাইলটি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আপলোড করে দেবো। আমাদের কোথায় ডাউনলোড হয়েছিল, ডাউনলোডস ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়েছিল যে wp.sql নামে। এই wp.sql নামের এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট এইখান থেকে অন করে দিলে ফাইলটি এবার প্রেস করার পরে নিচের দিকে গিয়ে আমরা এখান থেকে গো বাটনে প্রেস করব। গো বাটনে প্রেস করলে এবার এই ফাইলটি ইম্পোর্ট বা আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি, যাই হোক একটা মেসেজ আসছিল, মেসেজটা আমরা পড়ার আগে চলে গেছে, না চলে যায়নি। ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 58 কোয়েরিজ এক্সিকিউটেড। যাই হোক, যত কোয়েরি এক্সিকিউট হোক সেটা আমার সমস্যা নাই। এখন হচ্ছে দেখুন এই যে এখানে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে পিডাব্লিউ কমেন্টস, মেটা পিডাব্লিউ কমেন্টস যেগুলো পেয়েছিলাম ঠিক সেই টেবিলগুলো এখানে কিন্তু ইম্পোর্ট হয়েছে। যেহেতু টেবিলগুলো ইম্পোর্ট হয়েছে আশা করা যায় আমাদের ডেটাবেজের কাজ হয়ে গেছে। যেহেতু এখন ডেটাবেজের কাজ হয়ে গেছে, এখন আমাদের কি কাজ করতে হবে, এখন হচ্ছে আমাদের যে ফাইলটি আপলোড করেছিলাম এই যে wp.zip, এই ফাইলটি আপলোড হয়ে গেছে। এই ফাইলটি নিয়ে আমরা এখন কাজ শুরু করব। তো এই ফাইলটি নিয়ে কাজ করার জন্য আমাদের এই ফোল্ডারটা যদি রিলোড করি, এই ফোল্ডারের মধ্যে আমরা ওই ফাইলটি এখন পাবো। একটু রিলোড করে দেখি ফাইলটি পাওয়া যায় কিনা। অবশ্যই জিপ ফাইল পাবো, হ্যাঁ একটা জিপ ফাইল পেয়েছি। তো এই জিপ ফাইলটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে বা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি। কি করতে পারি, এক্সট্রাক্ট। তাহলে এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইলে প্রেস করলাম। প্রেস করার পর এখন এই যে ফাইলগুলো ছিল জিপ করে যেমন সবগুলো ফাইল আমরা একসাথে করেছিলাম, আবার এক্সট্রাক্ট করে সবগুলো ফাইল আমরা আলাদা আলাদা করে ফেলবো, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লোজ বাটনে প্রেস করে এবার আমরা যে কাজটা করবো যে এই ফোল্ডারটা আমরা চাইলে ফেলে দিতে পারি। এই ফোল্ডারটা আমরা ফেলে দিই, আমাদের এই ফোল্ডারটা এখন আর দরকার নাই। আর যদি আপনি মনে করেন যে পরবর্তীতে আপনার ঝামেলা বা বিভিন্ন ব্যাকআপের জন্য রাখতে পারেন, রাখতেই পারেন। আমি এখান থেকে ফেলে দিচ্ছি, জাস্ট ফাইলটা আমার দরকার নাই, ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে এখন কি আমাদের ওয়েবসাইট আসবে? আসবে না। কেন আসবে না? আমাদের ওয়েবসাইট এখন আসবে না একটা কারণে, সেটা হচ্ছে আমাদের যে কনফিগারেশন ছিল লোকালে, সেই কনফিগারেশন সার্ভারে গিয়ে আমরা এখনো চেঞ্জ করি নাই। এই কনফিগারেশন চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাকে wp-config.php নামে একটা ফাইল আছে, এই যে wp-config.php ফাইল, এই ফাইলটিকে আপনাকে এডিট করতে হবে। এডিট করার জন্য এখান থেকে আপনি এডিট বাটনে চলে যেতে পারেন। এই ফাইলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এডিট করতে পারেন, অথবা এই ফাইলটি সিলেক্ট করে এখান থেকে আপনি এডিট থেকে এডিট করতে পারেন। যে কোনোভাবে খুশি আপনি এডিট করতে পারেন, সমস্যা নাই। এবার এখান থেকে এডিট বাটনে প্রেস করার পর এইবার হচ্ছে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমরা সংরক্ষণ করে রেখেছিলাম ওইগুলো কাজে লাগবে। তো এই ফাইলটি অন হওয়ার পরে এই ফাইলের নিচের দিকে আমরা যাব, দেখব যে এই যে ডিবি নেম, ডাটাবেজ নেম, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে ডিবি নেম, ডাটাবেজ নেম, এটা আমাদের এই যে এখানে যে প্রথম ডাটাবেজ নেম দিয়েছিলাম সেই ডাটাবেজ নেমটা এখানে আমাদের কপি করে এইখানে পেস্ট করে দিতে হবে, এখানে রিপ্লেস করে দিতে হবে। তাহলে এটা আমরা রিপ্লেস করে দিলাম। এরপর হচ্ছে কি ডিফাইন ইউজার বা ডিবি ইউজার, এখানে আমাদের ইউজার নেম কি ছিল, ইউজার নেম ছিল দ্বিতীয়টা, ইউজার নেম ছিল এই যে এটা হচ্ছে আমাদের ইউজার। তাহলে এই ইউজারটা আমরা এখান থেকে কপি করে এই ইউজারের পরিবর্তে রিপ্লেস করে ফেলবো। এবং পাসওয়ার্ডের জায়গায় এমটি আছে, যেহেতু পাসওয়ার্ডের জায়গায় এমটি আছে সেহেতু আমাদের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে এই এমটি জায়গায় আমাদের প্রেস করে দিতে হবে। তাহলে এখানে আমরা প্রেস করে দিলাম। এবার আমাদের মোটামুটি যে কাজগুলো হয়েছে সেই পর্যন্ত রাখলে হবে, নিচের যে কাজগুলো আছে এই কাজগুলো আমাদের করতে হবে না। এখন আমরা এখান থেকে যদি জাস্ট এটাকে সেভ চেঞ্জে প্রেস করি, প্রেস করার পরে এইবার হয়তো আমরা আমাদের ওয়েবসাইট ব্রাউজ করলে কিছু একটা পেতে পারি। আমরা একটু ব্রাউজ করে দেখি কিছু পাওয়া যায় কিনা বা কিছু আসে কিনা। আশা করা যায় আমরা যে যা কিছু আপলোড করেছিলাম, দেখুন আমরা এখানে যা যা আপলোড করেছিলাম সব কিন্তু হুবহু চলে আসছে, কোনো কিছুই মিসিং হয় নাই। আমাদের লোকাল সাইট দেখুন, localhost/wp, এখানে আমাদের যা যা আছে ঠিক সব কিছুই কিন্তু আমাদের লাইভ সাইটে চলে আসছে। লাইভ সাইট কিন্তু অন্য নাম ortsox.com, এটা হচ্ছে লাইভ সাইট, কিন্তু লাইভ সাইট এবং লোকাল সাইট দুটির মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। দেখুন এখানে যা যা আছে এইখানেও ঠিক একই জিনিস আছে, এটা কিন্তু লাইভ সার্ভারে আমরা ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ আপলোড হয়ে গেছে। সুতরাং এই যে এখানে যে পদ্ধতিগুলো দেখালাম এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে হুবহু কোনো পরিবর্তন ছাড়া, হুবহু 100% এবং কোনো ডেটা লস ছাড়া যে কোনো একটি ওয়েবসাইটকে আপনি সরাসরি লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে মাইগ্রেট করতে পারেন বা আপলোড করতে পারবেন। তো যদি আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে চান তাহলে আমাদের ভিডিও সিরিজের সাথে থাকতে পারেন। আমাদের প্রত্যেকটি ভিডিওতে ওয়ার্ডপ্রেসের উপর আমাদের প্রায় 3-4টি ভিডিও সিরিজ আছে, যেখানে হচ্ছে থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ক কাজ ডিপলি দেখানো হয়েছে এবং আরও সামনে দেখানো হবে। এবং ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক টিউটোরিয়াল নিয়ে প্ল্যান আছে। তো প্রথমেই বলেছিলাম যে আরও একভাবে এই জিনিসটা সরাসরি সার্ভারে মাইগ্রেট করা যায়, যে জিনিসটা হচ্ছে আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখিয়েছি। সেই টিউটোরিয়ালটি আপনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ওই পদ্ধতিটা তুলনামূলক ওই পদ্ধতি হচ্ছে অনেক সহজ। জাস্ট প্লাগইন ইনস্টল দিবেন এবং ফাইল আপলোড করবেন, ইন্টারপ্রেস করবেন, কাজ হয়ে যাবে।